থাম থাম, ঠিক আছে থাম। যত সব গালগপ্পের আর জায়গা পায় না। এতটা কুসংস্কারাচ্ছন্ন কি করে হতে পারিস ভাই তোরা? তোদের কথা শুনে মনে হচ্ছে যেন সেই আদ্যিকালের বুড়োগুলোর সাথে বসে কথা বলছি। সময় অনেক বদলে গেছে ভাই। আর যদিও তোদের কথা সত্যি হয়, তবুও আমি মানি না যে সেখানে কিছু থাকা সম্ভব। সেই কবে ঘি দিয়ে ভাত খেয়েছিল, আজও হাতের গন্ধ শুকে চলেছে। এই, যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না, ঠিক আছে? ক্ষমতা আছে, যেতে পারবি রাতের বেলা? যদি পারি তবে ক্যাশ 100 টাকা দেবো। কিন্তু ভেবে দেখো চাঁদু, শেষ অবধি শুকিয়ে না যায়। নাটক করিস না তো, আজ রাতেই যাব। টাকাটা গুনে রাখিস। আমি কিন্তু ধার বাকি পছন্দ করি না, ঠিক আছে? আজই রাত 2টো নাগাদ হোস্টেল থেকে বেরোবো। তারপর আমি ওই দিকে, আর তোরা বাঁধের ওপর গিয়ে দাঁড়াবি। বল, রাজি? তার বন্ধুও সম্মত হলো। তারপর আরও বেশ কিছুক্ষণ কথা বলা বলি চলল। তারপর দুইজন বন্ধুর সাথে বিশ্বরূপ কলেজ ক্যান্টিনের দিকে হাঁটা লাগিয়েছে, কারণ তাদের পেটে বোধহয় আগুন লেগেছে। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। নমস্কার, গল্পম্যানে আপনাকে স্বাগত জানাই। আজ আপনি শুনছেন ডি চ্যাক্সের লেখা ত্রিনাথ ভৈরবের গল্প যক্ষ যোগিনী। তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের লেখক, গল্প পাঠ, সমস্ত পরিকল্পনা, অডিও রূপান্তর, আবহ সৃজন, শব্দ প্রক্ষেপণ, সম্পাদনা, পরিচালনা ও পোস্টার ডিজাইনে আমি, ডি চ্যাক্স। শুনছেন ত্রিনাথ ভৈরবের গল্প যক্ষ যোগিনী। সতেরোশো সালের মাঝের দিকের কথা। মধ্যরাত। বুক অবধি জলে দাঁড়িয়ে মাথার ওপর হাত জড়ো করে কে একটা কি করছে। তার কিছু সময় পর সে জলে ডুব দিল। ডুব দিয়েছে তো দিয়েইছে, তার ওঠার আর নাম নেই। অনেকটা সময় কাটার পর সে জল ছেড়ে উঠে শ্মশান পেছনে ফেলে এগিয়ে চলল তার প্রিয় বট গাছটির দিকে। তিনি ওই যে গঙ্গা ছেড়ে উঠলেন, আর কিন্তু পেছনে ফিরে চাইলেন না। বেশভূষা দেখলে সাধু সন্ত বলে ঠাউর হয়। ভেজা শরীর, খালি পা, মাটির ওপর একজোড়া ভেজা পায়ের ছাপ একটা একটা করে সংখ্যায় বেড়ে চলেছে। চাঁদের জ্যোৎস্নায় জলজল করছে ভেজা ছাপগুলি। উঁচু রাস্তায় উঠে একদম সোজা হয়ে শুয়ে পড়লেন তিনি। তারপর মাটির ওপর গণ্ডি কাটতে কাটতে এগিয়ে গেলেন সেই বট গাছের দিকে, যার পাশেই অবস্থান করছে একটা ছোট পুকুর। যক্ষ যোগিনী সাধনার আজ 3য় দিন। তার নিজের মা তাকে এই মন্ত্র দিয়ে গেছিলেন। মা ছিলেন একজন সিদ্ধা যোগিনী সাধিকা। তিনি 25 বছর বয়সের পর সাধনা শুরু করেছিলেন। তখন তার পুত্র ত্রিনাথকে নিয়ে তিনি ঘর ছাড়েন। তার মনে হয়েছিল তিনি যদি বিধবা না হতেন তাহলে বোধহয় তার সাধনার প্রতি দৃষ্টি যেত না। তার স্বামী মৃগাঙ্ক ভৈরব ছিলেন একজন বড় মাপের ধ্যানী পুরুষ। যদিও স্বামীর জীবিত অবস্থায় একবারও সে ধ্যানের প্রতি এতটুকু নজর অবধি দেয়নি। সে কেবল দেখেছিল একটা মানুষকে ধীরে ধীরে বদলে যেতে। দিনের পর দিন সর্বক্ষণ এমন ধ্যানে বসে থাকা যায় নাকি? নাওয়া নেই, খাওয়া নেই, কেবল চোখ বুজে অনড় হয়ে বসে আছে তো আছেই। মানুষটা ধ্যানের মধ্যে থেকেই চলে গেলেন। কই, আগে তো এমনটা হতো না। যখন ত্রিনাথ জন্মায় তখন এই মানুষটাই সারাদিন বুকে করে আগলে রাখত, আর ত্রিনাথের মা সেই ফুরসতে ঘরের কাজ সেরে নিত।
কিন্তু স্বামীর মৃত্যুর পর মাতঙ্গিনী একদম পাথর হয়ে যায় যেন। কোথায় যাবে সে এখন? তখনকার সময় মেয়েদের বিবাহ অনেক ছোট বয়সে হতো, তাই 14-15 পেরোতে পেরোতে গর্ভবতী হতো তারা। ত্রিনাথের বয়স তখন 9.5। পুত্র ত্রিনাথকে নিয়ে সে ঘর ছাড়ল। এই ভিটেতে মিশে আছে তার স্বামীর গন্ধ। এই গন্ধ যেন তাকে দিন দিন আরো পাথরে পরিণত করছিল। সে যেন মৃতভাবে বেঁচেছিল। ঠিক তেমনই একদিন কঠোর পাথরে মুহূর্তের জন্য প্রাণের আভাস দেখা দিল যেন। সে কথায় আছে না, সুযোগ কখনো বলে আসে না, কিন্তু যখন আসে তখন সেটার সদ্ব্যবহার করতে হয়। সেই সময় যদি কেবল করা উচিত কি করা উচিত নয় এই ভাবনাতেই কাটিয়ে দাও, তবে সুযোগ নামক প্রাণের উৎস ক্ষীণ হতে হতে মিলিয়ে যায়। ঠিক তেমন মাতঙ্গিনী কেবল একটা কথাই ভেবেছিল যে ধ্যান সাধনা এগুলো এমন কি জিনিস যা মানুষকে সমস্ত কিছু ভুলে তাতেই মগ্ন করে রাখে। নিজের স্ত্রী পুত্র সংসারের থেকেও কি এতে আরো অনেক বেশি কিছু লুকিয়ে আছে? কি এমন আছে এতে? তার জীবনেও যা যা ঘটেছে সেগুলোকেও কোনো দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে চায় সে। আর তারপরই মনে হয় এ জিনিস তারও করে দেখা উচিত। তারপর দীর্ঘ 15 বছর কেটে গেছিল। ততদিনে সে এক গুরুর থেকে দীক্ষা গ্রহণ করে ছোট বড় নানান সাধনায় সিদ্ধি লাভ করেছিল। ত্রিনাথকেও সে ঈশ্বর স্মরণে মগ্ন হতে শিখিয়েছিল। ওই যে বলে না, জীবনের প্রাথমিক পর্যায়ের শিক্ষাগুলো শিশুরা মায়ের থেকে পেয়ে থাকে, এই ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। তারপর এক সময় ত্রিনাথেরও দীক্ষা হয় এবং তার কিছুদিনের মধ্যেই তার মা যোগিনী মাতঙ্গিনী তাকে ছেড়ে চলে যায়। যাওয়ার আগে এই যক্ষ যোগিনী মন্ত্র দিয়ে যায় ও বলে যায় যে সে নাকি গুরুর ডাক পেয়েছে। এখনই সঠিক সময় এসেছে সেই উচ্চকোটির সাধনায় বসার। তার কারণে তাকে বীরভূম চলে যেতে হবে। আজকের পর হয়তো তার সাথে আর কখনোই দেখা হবে না। কিন্তু অতি সংকটে পড়লে সে নিজে এসে তার একমাত্র পুত্রের প্রাণ বাঁচাবে। কিন্তু সে যেন মনে করে একবার স্মরণ করে যেন, তবেই সে আসতে পারবে, নয়তো নয়। তারপর অনেকটা সময় কেটে গেছে, আর মায়ের দেখা পায়নি ত্রিনাথ। মা যখন ছেড়ে যায় তখন তার বয়স 24। ততদিনে সেও নিজেকে পুরোপুরি লিপ্ত করে ফেলেছে ঈশ্বরের প্রতি। তার এখনো মনে পড়ে মায়ের হেঁটে চলে যাওয়াটা, অল্প অল্প জটা হয়ে যাওয়া মাথার চুল কোমর অবধি ঝুলে। ত্রিনাথের সব মনে আছে, কিছুই যায়নি ভুলে। ঠিক 108টি গণ্ডি পূরণ হলো, আর শেষ গণ্ডিটা এই বটগাছের কাছে এসেই শেষ হয়। মাটি থেকে উঠে দাঁড়িয়ে একটি পাত্র থেকে কাঁচা হলুদ ও হরিতকি ভেজানো জলে গা ধুয়ে সারা গায়ে রক্তচন্দন মেখে আসনে বসলেন। চারিদিক অন্ধকার। বটগাছের ডালে বসে থাকা একটা পেঁচা ডেকে উঠল, 40 ঊর্ধ্ব ত্রিনাথ ভৈরবের মনে হলো খুব সুলক্ষণ। অনেকগুলো বছর কেটে গেছে। এত বছরে সে নানান ছোট বড় সাধনা করেছে, তবে আজ যে সাধনা করতে বসেছে তার কাছে অন্যগুলো ধোপে টেকে না। একই সাথে বিপুল ধনসম্পদ ও অন্যান্য সুখ। এই সাধনায় উত্তীর্ণ হলেই একসাথে সব মিলবে, আর সেই যক্ষ যোগিনী হবে তার সঙ্গিনী। জীবনের সমস্ত সুখ আসতে চলেছে ত্রিনাথের হাতের মুঠোয়। সে শুনেছে
এই যোগিনীর রূপ যৌবনের কাছে অনেক তাবর তাবর ঋষি তান্ত্রিক তাকে দেখা মাত্র ক্ষয় হয়ে গেছে। তবে ত্রিনাথ কিন্তু অন্য ধাতুর গড়া। দীর্ঘ 4 বছর সময় ধরে সে নিজেকে প্রস্তুত করেছে এই সাধনার জন্য। কিন্তু সর্বকালের এক চিরন্তন সত্যি আছে যে, যা হলো সাধক মানুষের মনে কখনো যেন লোভের বিস্তার না হয়। প্রধান উদ্দেশ্য যদি ভোগ হয় তবেই ধসে যেতে হবে। ত্রিনাথ মনে মনে একই মন্ত্র জপ করে চলেছে। বেশ খানিকটা সময় এই নিকষ অন্ধকারে নিজেদের হারিয়ে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে কানে এলো একটা শব্দ। কেউ যেন নুপুর পায়ে পুকুর ঘাট বেয়ে উঠে আসছে। ত্রিনাথ কিন্তু বুঝতে পেরেছে, কিন্তু চোখ না খুলে জপ চালিয়ে যাচ্ছে কেবল। বাতাসে পাওয়া যাচ্ছে এক অদ্ভুত ধরনের গন্ধ, যাকে নিঃসন্দেহে সুগন্ধি বলা চলে, সাথে সাথে ঘুমপাড়ানি ওষুধও বলা চলে। পরম তৃপ্তিতে ভরে যাচ্ছে ত্রিনাথের শরীর ও মন। ইচ্ছে করছে মাটিতে শুয়ে ঘুমিয়ে পড়তে, কিন্তু সে ভালোই জানে এসব হলো পরীক্ষা। মন্ত্র জপ থামানো চলবে না। এমনি এমনি কি সে আর ত্রিনাথ ভৈরব হয়েছে নাকি? এইসব মায়ার ছলনা সে ভালোভাবেই বোঝে। নুপুরের শব্দ তার সামনে এসে থামল। ত্রিনাথের অনাবৃত কাঁধের কাছে একটা নরম হাতের স্পর্শে সে ধীরে ধীরে চোখ খুলল। তার দিকে সামান্য ঝুঁকে দাঁড়িয়ে আছে এক পরমা সুন্দরী নারী মূর্তি। ত্রিনাথের 2 চোখ ও হৃৎপিণ্ডে একটা মায়াবী বিস্ফোরণ ঘটে গেল যেন। মস্তিষ্ক তখন কাজ করছিল না, তাই সেটার কথা বাদই দিলাম। বিস্ফোরণটা তখনও সামলে উঠতে পারেনি সে। এক দৃষ্টিতে কেবল তাকিয়েই আছে ত্রিনাথ। তখনই সেই নারী মূর্তি ত্রিনাথের দিকে হাত বাড়ালো। সেই দেখে সেও হাত বাড়ালো, আর তখন সেই নারী ত্রিনাথের হাতে 11টি স্বর্ণ মুদ্রা প্রদান করল। তারপর ধীরে ধীরে ত্রিনাথকে হাত ধরে উঠে দাঁড় করালো এবং কাছে এসে ত্রিনাথকে এক পরম তৃপ্তির আলিঙ্গন করতে করতে ওর কানের কাছে মুখ এনে কি একটা বলল তাকে। ত্রিনাথ তখন আলিঙ্গনের ঝাঁজে চোখে মুখে অন্ধকার দেখছে। সেই নারী তাকে বলেছিল, এই 11টি স্বর্ণমুদ্রা যদি একদিনের মধ্যে খরচ করতে পারে তবেই সে চিরতরের জন্যে তার হবে। এই বলে ত্রিনাথের কানে একটা মৃদু কামড় বসায় সে। তাতে তার সারা শরীর যেন এক হিম শিহরণে শিউরে উঠল। সে এবার তার 2 হাত দিয়ে শক্ত করে চেপে ধরতে গেল তাকে, কিন্তু হঠাৎ তার মনে হলো, কই, কেউ নেই তো, কোথায় গেল সে? ত্রিনাথের সারা শরীর তখন আগুনের মতো গরম। তৃপ্তি ও অতৃপ্তি দুটোই কাজ করছে একসাথে। তৃপ্তিরই জিত হলো। শরীর এলিয়ে মাটির ওপর শুয়ে পড়ল ত্রিনাথ ভৈরব। গত 2 রাতেই এতটুকু চোখের পাতা এক করেনি সে। বাতাসে কিন্তু এখনো সেই ঘুম পাড়ানি গন্ধটা ভেসে বেড়াচ্ছে। সেটাই যেন ত্রিনাথকে ধীরে ধীরে ঘুম পাড়াচ্ছে। তন্দ্রায় ডুবে যাওয়া ত্রিনাথ কেবল মনে করতে থাকলো, যোগিনী যখন দেখা দিয়েছে সাধনা তখন সার্থক। এখন ঘুমিয়ে নেওয়া যাক। সকাল হলে স্বর্ণমুদ্রাগুলি খরচের কথা ভাবা যাবে। নিশ্চিন্ত হয়ে তার তন্দ্রাকে আশকারা দিয়ে নিদ্রার সাম্রাজ্যে পদার্পণ করল ত্রিনাথ ভৈরব। তার নিদ্রা যেন তাকে ভুলিয়ে দিয়েছিল যে সে আগুন নিয়ে খেলছে। এখানে এতটুকু অসাবধান হওয়া মানেই পুড়ে ছাই হয়ে যাওয়া। সে মনে করেছে যোগিনীর আবির্ভাব হয়েছে মানেই সাধনা সম্পূর্ণ, কিন্তু আদতে এটা হলো এই সাধনার সবচেয়ে কঠিন ও মূল্যবান পর্যায়। এখানে সাধককে দৃঢ় হতে হয়। যোগিনীর স্পর্শে নিজের কাম বাসনাকে এতটুকুও না উস্কে
নিজেকে ঠান্ডা রাখতে হয়। কিন্তু সাধকের মনে কাম বাসনা জাগলেই যোগিনী তৎক্ষণাৎ তা টের পায়। সে যে সাধারণ নারী নয়, গভীর মায়া ও অলৌকিকতা ভরা আছে তার রন্ধ্রে রন্ধ্রে। এবং তখনই সে বোঝে এই সাধকের ভোগের প্রতি তীব্র বাসনা। তারপরই নিজের মায়া বলে এক গভীর ঘুমে আচ্ছন্ন করে সাধককে। নিজের দৃঢ়তা কাজে লাগিয়ে যদি সাধক জেগে উঠে একদিনের মধ্যে স্বর্ণ মুদ্রাগুলি খরচ করতে পারে, তবেই সাধনা পূর্ণতা পায়। কিন্তু ওই যে আগেই বলেছিলাম না যে ত্রিনাথ একটু অন্য ধাতুর তৈরি। নিকষ কালোয় মাটির ওপর পড়ে আছে নিদ্রা বিভর ত্রিনাথ ভৈরব। মাথার উপর ছেয়ে আছে ঘন বট গাছের ছাউনি। বিধাতা যেন হেসে বলে উঠল, ত্রিনাথ ভৈরব, তুমি তোমার মা বাবার রক্ত পাওনি। রাত 1:40। বিশ্বরূপ তার বন্ধুদের সাথে হোস্টেল থেকে চুপি চুপি বেরোলো। তার বন্ধুরা তাকে বলেছে একটা বড় লাল দড়ির মাথায় পাথর বেঁধে বটগাছের ডালে বেঁধে আসতে। সকালবেলা গিয়ে তারা পরীক্ষা করে দেখবে, তারপরই বাজির টাকা পাবে বিশ্বরূপ। ও তাতেই রাজি। হাঁটতে হাঁটতে তারা বাঁধের রাস্তার মুখটা এসে পড়েছে। এখান থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে। একটা হলো বাঁধের রাস্তা ও অন্যটি হলো ইটভাটার রাস্তা। তার বন্ধুরা বাঁধের রাস্তা ধরল আর বিশ্বরূপ চলল ইটভাটার দিকে। আকাশের চাঁদে যেন কেমন লাল রং ধরেছে। বিশ্বরূপেরও চোখ গেছে চাঁদের দিকে। সত্যি অদ্ভুত লাগছে চাঁদটিকে। এমন গাঢ় লাল চাঁদ আগে কখনো দেখেনি বিশ্বরূপ। টর্চ নেওয়া মানা ছিল, তাই অন্ধকারেই এগিয়ে চলল ইটভাটার ভেতর দিকে। এই ভাটাটি বেশ কয়েক বছর বন্ধ হয়ে আছে, কাজ আর হয় না। একটা ইটভাটা তো আর একটুখানি জায়গা নয়। বন্ধ থাকার কারণে এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি ভরে আছে গাছ আর গাছ। জায়গাটার ঠিক মাঝামাঝি একটা অনেক উঁচু চিমনি। চারিদিক অন্ধকার। লালচে চাঁদের মৃদু জ্যোৎস্নায় যতটুকু দেখা যাচ্ছে তার সাহায্যেই বিশ্বরূপ এগিয়ে চলেছে। তার ট্রাউজারের পকেটে উঁচু হয়ে আছে পাথর বাঁধা দড়িটা। আগে থাকতেই এই কাজটা ও সেরে রেখেছিল। যত ভেতর দিকে এগিয়ে যাচ্ছে ততই যেন গাছপালা ঘন ঘন হচ্ছে। বিশ্বরূপ যাবে এই ইটভাটার একদম শেষ প্রান্তে। যেখানে ইটভাটা শেষ হয়েছে তার কয়েক হাতের মধ্যেই একটা নিচু জমি আছে। তার ঠিক মাঝ বরাবর একটা বিশাল বটগাছ। তার পাশেই একটা কচুরিপানা ও জলজ আগাছায় ভরা ছোট পুকুর। এই পুকুরকে স্থানীয় লোকেরা কানা পুকুর নামে চেনে। কোনো এক অন্ধ সাধু নাকি এখানে বসে জপ তপ করতেন। তারপর কিভাবে যেন তার মৃত্যু হয়। সেই থেকেই নাকি এই সাধকের প্রেত এই জায়গাতেই রয়ে গেছে। এই অঞ্চলের কোনো জনপ্রাণী এই জায়গার ধার অব্দি ঘেঁষে না। এ নাকি বহু পুরানো প্রেত, বহু সময় আগে থেকেই এখানে আছে। এই কথাটা যখন ওর বন্ধুর মুখে শুনেছিল তখন ওর গাটা যেন রি রি করে উঠেছিল। মানুষ কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, আর এরা নাকি এখনো ফাঁকা মাঠে সাধু বাবার ভূত দেখছে। ছি ছি। বিশ্বরূপের মনে হয় ওদের মুখে ঝামাটা না ঘষলেই নয়। আর 100 টাকাটাও তো কিছু কম নয়। তার এইসব ভয়ভীতি নেই। সে বুকের মধ্যে আগুন জ্বালিয়ে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে তার গন্তব্যের দিকে। আজ সে প্রমাণ করেই ছাড়বে যে এসব কেবল বুজরুকি। এখানের পারিপার্শ্বিক পরিবেশ এমন অন্ধকার গাছপালায় ঢাকা বলেই ভয়ানক দেখায়, আর সেই ভয়েই এতকাল সবাই গুটিয়ে আছে।
আকাশের লাল চাঁদটা যেন ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে, আর তাতে জ্যোৎস্নার আলো বাড়ছে। এমন করে কিছুটা এগিয়েছে, আর ঠিক তখনই ওর চোখ পড়ল মাটির দিকে। প্রায় 5 হাত দূরে শুকনো পাতার ওপর কি একটা চকচক করছে মনে হলো। সে একটু থমকে দাঁড়ালো। চাঁদের আলোয় গায়ের রুইতন মার্কা চাকা চাকা দাগগুলো বেশ রহস্যময় দেখাচ্ছে। বিশ্বরূপ বুঝল একটা বিষধর কেউটে। সে পথে ঠিক যেখানটায় শুয়ে আছে সেখান দিয়ে যেতে হলে সাপটিকে ডিঙিয়ে যেতে হবে। সাপটা কিন্তু মাটির কম্পনে টের পেয়ে মাথা তুলেছে। এইবার বিশ্বরূপ পড়ল মহা ফাঁপড়ে। এখান থেকে ফিরে গিয়ে যদি বন্ধুদের কাছে সাপের কথা বলে তবে তারা এক বর্ণও বিশ্বাস করবে না, ভাববে ভয় পেয়ে পালিয়ে এসেছে। সাপটা তার রাগ প্রকাশ করেই চলেছে। বিশ্বরূপ একবার যেন মনে মনে ভাবল, ফিরে যাবে কি নাকি এগিয়ে যাবে। তারপর মনে হয় একটা সাপকেই যদি সামলাতে না পারে সে নাকি আবার যাবে ভূতের ডেরায়। সাপটাকে কোনোভাবে সরাতে হবে। পায়ের কাছে পড়ে থাকা একটা শুকনো গাছের ডাল কুড়িয়ে নিল সে। তারপর সেটাকে সামনের দিকে বাড়িয়ে সাপটিকে একটি আঘাত করে। এইবার যেটা ঘটল সেটা আরো অদ্ভুত। কেউটে হলো খুব ক্রূর ও ভয়ানক বিষাক্ত সাপ। সেই সাপ ফনা তুলে বিশ্বরূপের দিকে ছুটে না এসে ধীরে ধীরে পাশের একটি ঝোপের দিকে বিশাল দেহটি নিয়ে সনসনিয়ে মিলিয়ে গেল। হাতের লাঠিটা শক্ত করে ধরে আছে ও। বেশ মজবুত একটা লাঠি পাওয়া গেছে, এটা হাতছাড়া করা যাবে না। তার বুকের মধ্যে যেন এক পাল্লা সাহস বেড়ে গেল। লাঠিটার গায়ে যেন খানিকটা রক্ত লেগেছে দেখল বিশ্বরূপ। সাপের উপর আঘাতটা খুব একটা আস্তে ছিল না, সেটাও জানে। যাগ্গে যাক, মেরে তো আর ফেলেনি। বিশ্বরূপ বুঝল আর বেশি পথ বাকি নেই। খেজুর গাছগুলির পাশের পথটা ধরে কিছুটা গেলেই সেই স্থান। দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলল বিশ্বরূপ। খেজুর গাছ পাশে ফেলে বাঁকটা নিতেই একটা জিনিস দেখে থমকে দাঁড়িয়ে গেল সে। তার ভয়হীন হৃদয়টা যেন হোঁচট খেয়ে পড়ল চরম ভয়াবহতার সামনে, আর তার জেরেই তার পা দুটো কেঁপে চলেছে। বেশ কয়েকটা জ্বলন্ত চোখের সামনে এসে পড়েছে বিশ্বরূপ। যদিও শিয়ালকে সে তেমন ভয় করে না, তবে এমন অন্ধকার রহস্যময় স্থানে শিয়ালের জ্বলন্ত চোখগুলো যেন তাকে হঠাৎ দাঁড়িয়ে পড়তে বাধ্য করেছে। শিয়ালগুলো তার দিকেই তাকিয়ে আছে। তারা পায়ে পায়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। চাঁদের জ্যোৎস্নায় আবছাভাবে দেখা যাচ্ছে তাদের। বেগতিক বুঝে বিশ্বরূপ হাতের শক্ত লাঠিটা সজোরে ছুঁড়ে দিল তাদের দিকে। একটা শিয়াল আঘাত পেল, আর সে পিছিয়ে যেতেই বাকিরাও ছুটে চলে গেল উল্টো দিকে। বিশ্বরূপ একটা হাঁপ ছাড়ল। যাক, এরাও আপনা থেকেই বিদেয় হলো। আধো অন্ধকারে হাতের লাঠিটা আর খুঁজে পেল না সে। শিয়ালগুলোর দিকে ছুঁড়ে তো দিল, কিন্তু হাতটা যেন একদম ফাঁকা হয়ে গেল। এদিক ওদিক আর কোনো লাঠি খুঁজে না পাওয়ায় খালি হাতেই এগিয়ে চলল সে। প্রায় এসেই পড়েছে, আর একটু। সামান্য একটা বাজি ধরার নেশা কি মানুষের জ্ঞান বুদ্ধির লোভ ঘটায়? সেই সাপ, এই শিয়াল কেন তার রাস্তায় বাঁধা হয়ে দাঁড়িয়েছিল, আর তারা অদ্ভুতভাবে চলেই বা গেল কেন? ওর কি একবারও মনে হচ্ছে না যে তারা তাকে সেই জায়গায় যেতে বাধা দিচ্ছিল? সেখানে হয়তো এমন কিছু আছে যার সাথে বিশ্বরূপ জুঝে উঠতে পারবে না। কিন্তু তাদের ভয় পেয়ে যদি বিশ্বরূপ এখান থেকে পালাতো তবে তার আর কোনো ক্ষতির ভয় থাকতো না। আর বিশ্বরূপ কিনা তাদেরই আঘাত করে তাড়িয়ে দিল। এসব কিছুই কিন্তু ওর মাথায় ঘুরছে না। ও কেবল আরেকটু ভাবতে ভাবতেই এগিয়ে চলেছে।
তার চকচকে চোখে এখন কেবল বাজি জিতে বন্ধুদের মুখে ঝামা ঘষে দেওয়ার বাসনা ধরা পড়ছে। গঙ্গার দিক থেকে বয়ে আসছে বাতাস, তাতে বড় বড় গাছগুলির অন্ধকার ডালপালা মৃদু মৃদু নড়ছে। ধীরে ধীরে যেন ত্রিনাথের ঘুম ভাঙছে। তার শরীরটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, শীত শীত করছে মনে হলো। আসলে এতটা সময় মাটির ওপর শুয়ে থাকায় এমনটা হয়েছে। ত্রিনাথ বুঝতে পেরেছে সেটা। চোখ খুলে বুঝল এখনো ভোর হয়নি। কতক্ষণ ঘুমালো সে? চোখ মুছে মাটি হাতড়ে কুড়িয়ে নিল দুটো স্বর্ণ মুদ্রা। সে এবার ঠান্ডা মাথায় ভাবতে বসেছে কি করে খরচ করা যায় এই 11টি মুদ্রা। ঘুমিয়ে নিতে শরীরটা যেন ঝরঝরে লাগছে। গঙ্গার দিক থেকে মাঝে মাঝে একটা কনকনে হাওয়া বয়ে আসছে। ত্রিনাথ উঠে দাঁড়াতে যাবে, ঠিক তখনই পুকুর ঘাটের দিক থেকে একটা পরিচিত শব্দ পায়। সেই নূপুরের শব্দ। কেমন হলো? যোগিনী কি আবার ফিরে আসছে নাকি? কিন্তু এমনটাও যে হয় তা তো জানা ছিল না ত্রিনাথের। একই রাতে পরপর দুবার তো আসার কথা নয়। ত্রিনাথ তার খোলা চোখে স্পষ্ট দেখল পুকুর ঘাট ছেড়ে সেই নারী মূর্তি উঠে আসছে। তার শরীরকে বেষ্টন করে আছে একটা ঝাপসা আলোক জ্যোতি। ত্রিনাথের শরীরে যেন আবার সেই বাসনাটা মাথা চাগার দিয়ে উঠছে। চোখের সামনে এমন একজন নারী মূর্তিকে দেখে ত্রিনাথের উদ্গ্রীব শিরা উপশিরা ফেটে পড়বে মনে হচ্ছে। ত্রিনাথ মাটি থেকে উঠে দাঁড়িয়ে দ্রুত পায়ে এগিয়ে যেতে থাকে নারীর দিকে। তার যেন মনে হয়েছে এই মায়াবী নারী এক রাতে দ্বিতীয়বার এসেছে সেহেতু নিশ্চয়ই সেও মিলন চায়। সে তো সিদ্ধি পেয়েই গেছে, তাই বোধহয় এমনটা ঘটছে। ত্রিনাথের চোখে মুখে ফুটে উঠেছে এক অতৃপ্ত লালসা। দুহাত বাড়িয়ে সে এগিয়ে যাচ্ছে নারীটির দিকে। সেই নারীও কিন্তু এক দৃষ্টে ত্রিনাথের দিকেই চোখ রেখে মৃদু হাসি মুখে এগিয়ে আসছে। যখন একেবারে কাছে এসে পড়েছে, ত্রিনাথ তখন ঝাঁপিয়ে পড়ল তার ওপর। আর তক্ষুনি এক তীব্র ধাক্কায় 10 হাত দূরে ছিটকে পড়ল ত্রিনাথ ভৈরব। তার মিলনের ঘোরটা যেন কেটে গেছে। সে শরীরে ব্যথাও পেয়েছে বেশ। তার কাছে যেন সবটাই ধোঁয়াশা। কেন এমন আঘাত করল যোগিনী? হাতে পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ায়। এইবার সে ভালো করে চোখ রাখে যোগিনীর দিকে। তার মুখের সে মৃদু মায়াবী হাসিটা যেন মিলিয়ে গেছে। এক বরফ শীতল কঠিন মুখে বড় বড় চোখে তাকিয়ে আছে ত্রিনাথের দিকে। ত্রিনাথের শরীর যেন ভারী হয়ে গেছে, হাত পা নড়তে চাইছে না। এইবার এক পা করে সে ত্রিনাথের দিকে এগিয়ে আসতে থাকলো। তার যেন কোনো তাড়া নেই, এক পা করে ধীরে ধীরে এগিয়ে আসছে সে। আর সাথে তার মুখে চোখের আকার আকৃতি বদলে যাচ্ছে যেন। অনড় হয়ে দাঁড়িয়ে থাকা ত্রিনাথ তার বিস্ফারিত চোখে দেখছে একজন পরমা সুন্দরী নারী কিভাবে এক কুৎসিত প্রেতের রূপ ধারণ করছে। ঠিক এমন সময় সেই প্রেত খিলখিলিয়ে হেসে উঠল। সেই হাসির প্রতিটা শব্দ তরঙ্গ যেন সূচের ন্যায় বিদ্ধ করল ত্রিনাথকে। ধীরে ধীরে সেই প্রেত ত্রিনাথের একদম সামনে এসে গেল। মাটির ওপর ছড়িয়ে আছে একে একে 11টা স্বর্ণ মুদ্রা। তার ওপর ছিটে ছিটে রক্ত, যা এই ভয়ানক দর্শন প্রেতের শরীর থেকে টপছে। তার মাথার চুলের বদলে এখন কিলবিল করছে
হাজার বিষধর সর্প। হাতের আঙুলের নখ দেখলে সেটাকে নখ কম, গিরগিটির মাথা বেশি বলা চলে। আর এইবার সেই প্রেত তার হিমশীতল কণ্ঠে বলে উঠল, তোর চোখে খুব লালসা, তাই না রে? ত্রিনাথের মনে হয় সেই কণ্ঠে যেন মিশে রয়েছে হাজারটা শৃগালের কান্না, হাজারটা বাদুড়ের ডানার ছটপটানি। তার সারা শরীর হিম হয়ে গেছে। প্রেত আবার বলল, তোর এত বড় সাহস, তুই এই অশুদ্ধ চোখ দিয়ে যক্ষ যোগিনীকে দেখিস? দিয়ে দে, দিয়ে দে তোর চোখ দুটো, যে আমার চাই ত্রিনাথ ভৈরব। এই বলে সেই প্রেত ত্রিনাথের দুই চোখ একদম গোড়া থেকে উপড়ে নেয়। সেই জায়গায় সৃষ্টি হয় দুটো বড় বড় রক্ত রাঙা গর্ত। গলা ফাটিয়ে চেঁচাতে চেষ্টা করছে ত্রিনাথ, কিন্তু খুব বেশি আওয়াজ তার গলা দিয়ে বেরোলো না। চোখ উপড়ে নেওয়ার পর এক সজোরে ধাক্কা দিয়ে মাটির ওপর ফেলে দেয় তাকে। অন্ধ ত্রিনাথ মাটি হাতড়ে হাতড়ে কুঁকাতে থাকে। তারপর যেন সব শান্ত হয়ে গেছে। সে একটু গলা ফাটিয়ে কাঁদতেও পারছে না। মন দুঃখ কষ্টে ভরে যাচ্ছে, কিন্তু চোখ যে নেই। অশ্রু না বেরোলে যে হালকা হওয়া যাবে না। কোথায় পাবে সে এখন এতটুকু অশ্রু, যা তাকে কেঁদে হালকা হতে সাহায্য করবে? সাধক বলে কি আর মানুষ নয়? যার মধ্যে কাম বাসনা থাকে, তার মধ্যে মানসিক বেদনাও থাকে। সে একবারের জন্য বুঝতে পারেনি যে তার মনের এই বাসনা তার কত বড় অনিষ্ট করতে চলেছে। ত্রিনাথ যখন ঘুম থেকে ওঠে তখন তার মনে হয়েছিল যে এখনো বোধহয় ভোরই হয়নি, কিন্তু সে যে তার গভীর ঘুমে পুরো একটা দিন কাটিয়ে ফেলেছে তার হদিশ এতটুকুও পায়নি সে। সারাদিন ঘুমিয়ে থেকে যখন মধ্যরাতে ঘুম ভাঙে তখন ভাবে কতটুকুই বা ঘুমিয়েছে, এখনো তো ভোরই হয়নি। একদিনের মধ্যে সে 11টি স্বর্ণমুদ্রা খরচ তো করতে পারেইনি, উপরন্তু তীব্র ভোগের বাসনা নিয়ে সাধনায় সিদ্ধি পাওয়ার প্রচেষ্টা করে গেছে। কিন্তু অলৌকিক ক্ষমতার কাছে এসব ঢেকে রাখা যায় না। আর তখনই এসে যায় আসল পরীক্ষা। এতে বিফল হলে সেই যোগিনী সাধকের থেকে তার অত্যন্ত বিশেষ কিছু কেড়ে নেয়। আর ত্রিনাথ তো একেবারে রক্ত মাংসের পাপী হয়ে গেছিল যোগিনীর কাছে। এরপর কেটে গেছে প্রায় 2 সপ্তাহ। ত্রিনাথের মানসিক অবস্থা এখন একেবারে ধসে গেছে। গ্রামের লোকেরা তাকে খুব একটা ভালো চোখে দেখত না। যাকে তাকে ছোট বড় কথা বলে দিত ত্রিনাথ। আর তার অবস্থা এমন হওয়ার পর এলাকার ছেলে ছোকরাগুলো অবধি তাকে কানা ভৈরব বলে টিটকিরি দিচ্ছে। এই কেটে যাওয়া 2 সপ্তাহে সে এই বটগাছের চত্বরের বাইরে যায়নি, হাতড়ে হাতড়ে যতটুকু হয় আর কি। কিন্তু খাওয়া জোটেনি তার এই কয়দিনে। শরীরটা একেবারে শুকিয়ে গেছে যেন সেই ঘটনার পর থেকে। ত্রিনাথের মনে হয় তার বোধ হয় আর কখনোই খাওয়া জুটবে না। অন্ধ অবস্থায় কিভাবে চলাফেরা করবে সে? আর এই গায়ের কেউ যে তাকে খাওয়ার দিয়ে যাবে না সেটা সে ভালো করেই জানে। এক মহা ভয়ানক সাধনা করতে গিয়ে নিজের একই সর্বনাশ করে বসল সে। 2 বার বড় বড় 2টো ধাক্কায় তার পাঁজরের 1-2 হাড়ও চির খেয়েছিল বোধহয়। সোজা হয়ে দাঁড়াতে গেলেই খুব ব্যথা অনুভব করে। কোমরেও যথেষ্ট চোট পেয়েছে।
শারীরিক ও মানসিক কষ্টে সে আর নিজেকে ধরে রাখতে পারছে না যেন। কিন্তু ওই যে আগেই বলেছিলাম না, ত্রিনাথ ভৈরব একটু অন্য ধাতুর তৈরি। তার রাগ গিয়ে পড়ল গ্রামবাসীর ওপর। তারা যদি একটু খাবার দিত, সদ্ভাব করত, তবে আর আজ এই কর্মটি করতে হতো না, যেটার কথা সে মনে মনে ভাবছে। কিন্তু ত্রিনাথ ভুলে যাচ্ছে সেও গ্রামবাসীদের সাথে এতটুকু ভালো ব্যবহার করেনি। আর এটা ভুলে গেছে বলেই তার রাগটা ধীরে ধীরে ফুলে ফেঁপে উঠছে। ত্রিনাথ মনে মনে ভাবল, কাউকে ছাড়ব না। আজকের পর যে এই বটগাছ তলায় আসবে তারই চরম ক্ষতি করে দেবে ত্রিনাথ। এমন কিছু একটা ক্ষতি যা তার জীবনটাকে একদম শেষ করে দেবে, ঠিক যেমনটা ত্রিনাথের সাথে হয়েছে। তারপর হাতড়ে হাতড়ে এগিয়ে গেল সেই পুকুরটির দিকে। ধীরে ধীরে জলে নেমে তলিয়ে গেল ত্রিনাথ ভৈরব। পরের দিন মৃতদেহ পুকুরের জলে ভেসে উঠল। তারপর থেকেই সেই পুকুরকে সবাই কানা পুকুর বলতো। লোকজনের চোখ পড়তেই সারা গ্রাম রটে গেল যে কানা ভৈরব ইহলোক ত্যাগ করেছে। গ্রামের লোকেরা যেন নিষ্কৃতি পেল। তার দেহটাকে কেউ দাহ অবধি করল না। সেই পুকুরের জলে থেকে থেকেই সেটা ধীরে ধীরে পচে নষ্ট হয়ে গেল। গ্রামের লোকেরা যেন নিষ্কৃতি পেল। তারা একদিন একটি সভা বসিয়ে ঠিক করল, আজকের পর গ্রামের কোনো জনপ্রাণী যেন কানা পুকুরের দিকে না যায়। একেই নির্জন জায়গা, তার ওপর গ্রামের লোকের চোখে ত্রিনাথের স্থান উঁচু ছিল না। অপঘাতে মৃত্যু। যদি তার প্রেত থেকে থাকে তবে সেও নিশ্চয়ই দুষ্ট হবে। কার কি ক্ষতি করে বসবে, তার চেয়ে ওই পথ না মাড়ানোই ভালো। এমনটাই সভায় ঠিক হলো। কিন্তু ওই দিকে ত্রিনাথের প্রেত ওথ পেতে বসে থাকে কখন একটা মানুষ এই দিকটায় আসবে। কিন্তু একটি জনপ্রাণীও এই পথে আসে না। দিনের পর দিন আরও অতৃপ্তি বাড়তে থাকে কানা ভৈরবের। এইভাবেই ধীরে ধীরে জায়গাটি পরিত্যক্ত হতে থাকে। এরপর কেটে গেছে প্রায় 200-250 বছর। কানা ভৈরবের প্রেত রোজ অপেক্ষা করে, কোনো না কোনো দিন কেউ না কেউ নিশ্চয়ই আসবে, আর সেদিনই সে তার জীবন নাশবে। খানিক আগেই একটা কালো বিড়াল ডান দিকের ঝোপটা থেকে বেরিয়ে রাস্তার ওপর দিয়ে বাম দিকের ঝোপটায় ঢুকে গেল। সেটা কি কোনো সাধারণ বিড়াল নাকি বন বিড়াল আবছা আলোয় তা বুঝতে পারেনি বিশ্বরূপ। শুধু দেখল নিঃশব্দে একটা মিশমিশে কালো জীব তার রাস্তা কেটে ঝোপের মধ্যে হারিয়ে গেল। তার আকার আকৃতি ও চলাফেরা দেখে বিড়াল বলেই মনে হয় তার। এখান থেকে সেই কানা পুকুরের কাছের বট গাছটা দেখা যাচ্ছে। আর কয়েকটা পা মাত্র। ঘন বট গাছটাকে এখান থেকে দেখে বিশাল এক ব্যাঙের ছাতার মতো দেখাচ্ছে। সে তার পকেট হাতড়ে ছুঁয়ে পাথর বাঁধা দড়িটা একবার অনুভব করে নিল। সে মোটেই কুসংস্কারগ্রস্ত নয়। বিড়ালটা হঠাৎ করে সামনে চলে আসায় একটু চমকে উঠেছিল ঠিকই, কিন্তু সে এটা একবারও মনে করেনি যে বিড়ালটা রাস্তা কাটলো বলে অশুভ কিছু ঘটার সম্ভাবনা আছে। তেমন চিন্তাধারা অনেক দিন আগেই বিসর্জন দিয়েছে সে। তার দৃষ্টিভঙ্গি টিকে আছে লজিক এবং প্র্যাকটিক্যাল ভাবধারার ওপর। সে এগিয়ে চলল, কিন্তু কিছু বিষয় যে যুক্তির বাইরে থাকে তা তাকে বোঝানো অসম্ভব। সে প্রত্যক্ষ পরোক্ষতায় বিশ্বাসী, আর ঠিক এমন মানুষদের সাথেই এমন কিছু ঘটে যায় যার যুক্তি খুঁজতে হয়তো গোটা জীবনটা কম পড়ে যায়। হাঁটতে হাঁটতে সে এসে পড়েছে বট গাছটার কাছে। পাশের পুকুরটায় কচুরিপানা আর জলজ আগাছা ভরে আছে। আর একটুখানি ফাঁকা জায়গা দেখা যাচ্ছে যেখানে কচুরিপানা নেই। সেখানকার স্থির জলের ওপর দেখা যাচ্ছে
আকাশের চকচকে চাঁদখানা, কচুরিপানার বেগুনি ফুলে সারা পুকুরটা ছেয়ে আছে। সে যে কি অপরূপ সুন্দর দৃশ্য, তা না দেখলে বোঝা যায় না। একটা ভাঙা ঘাটও চোখে পড়ছে। বিশ্বরূপের যেন ইচ্ছে করলো একবার পুকুরের ওই স্নিগ্ধ জল চোখে মুখে ছিটিয়ে এলে একটু তরতাজা লাগবে। বৈশাখের মাঝামাঝি সময় হওয়ায় গলায় কপালে যেন বেশ ঘাম জবজব করছে। সে পায়ে পায়ে এগিয়ে চলল ঘাটের দিকে। চারিদিক একদম নিস্তব্ধ। তার যেন হঠাৎ কেমন সম্বিত ফিরল। তার মনে হলো, না, এটাও কি করতে যাচ্ছে। তাড়াতাড়ি বট গাছে দড়ি বেঁধে ফিরে যেতে চায় সে। এই জায়গাটা তার যেন ভালো লাগছে না। জলের দিকে তাকিয়ে থাকতে থাকতে কেমন কেমন মোহগ্রস্ত হয়ে গেছিল যেন। সে জোর পা এগিয়ে যেতে চাইল বট গাছের দিকে, কিন্তু এখানেই ঘটল একটা সমস্যা। বিশ্বরূপের মনে হলো তার শরীর যেন কেমন ভারী হয়ে গেছে। সারা শরীর অবশ হয়ে গেলে যেমন হয়, অন্য পা ফেলে যে সামনের দিকে এগিয়ে যাবে সেটাও যেন বেশ কষ্টকর মনে হলো তার। তারপর ধীরে ধীরে যেন জড়তা কাটল। পকেটে হাত ঢুকিয়ে পাথর বাঁধা দড়িটা বের করে বটগাছের একটা মোটা ঝুড়ি, যেটা মাটি অবধি নেমেছে, সেটার কাছে গিয়ে দড়িটা বাঁধতে যাবে, ঠিক এমন সময় সে টের পেল দড়িটা যেন খুব ঠান্ডা হয়ে গেছে এবং কিছুটা মোটাও লাগছে। ভালো করে দেখতে দেখে একটা কালো কেউটে সাপ ধরে আছে সে। তার গায়ের একটা স্থানে লেগে আছে খানিকটা রক্ত। সে মুহূর্তের মধ্যেই এক ঝটকায় সাপটিকে ছুঁড়ে ফেলে নিজের হাত দুটি বারবার ঘষে মুছতে থাকে ট্রাউজারের ওপর। তার হাত দুটো যেন শিনশিন করছে এখনো। এইবারই ঘটল আসল অঘটনটা। হায় রে, ছেলেটা যদি একটু কুসংস্কারগ্রস্ত হতো, যদি একটু বিশ্বাস রাখতো অলৌকিকের প্রতি, তবে বোধহয় আর এই দিনটা তাকে দেখতে হতো না। এই রাতটা এই কানাপুকুর চত্বরে কাটাতে হতো না। বিশ্বরূপ চোখে তেমন কিছু দেখতে পেল না, কিন্তু সে এটা ঠিক টের পেল যে তার আশপাশে যেন কেমন গুমোট একটা কালো ছায়ার মতো কি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আশপাশের বাতাস যেন খুব গুমোট ও ভারী। সে এখন বট গাছের সেই মোটা ঝুড়িটা শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়েছে এবং এখনো পাচ্ছে। হঠাৎ অদৃশ্য কি একটা তাকে যেন ঠেলা দিতে থাকলো। বিশ্বরূপের ইতিমধ্যেই কথা আটকে গেছে। সে যেন মুখ খুলতেই পারছে না। তার কণ্ঠ যেন গভীর নিদ্রায় ডুবে গেছে। এইবার এক অদৃশ্য ধাক্কা লাগলো ঠিক ঠিক বিশ্বরূপের কপালের মাঝে। মাথা ঝনঝনিয়ে হাত আলগা করে মাটির ওপর পড়ে গেল সে। আশপাশ তো অন্ধকার ছিলই, এবার ওর চোখও বুজে এলো। জ্ঞান হারাতে হারাতে একটা উৎকট ঝাঁঝালো গন্ধ নাকে এসেছিল বিশ্বরূপের। তারপরই সব অন্ধকার। চারিদিকে ছড়িয়ে আছে ভাঙা মাটির হাঁড়ি, ধূসর বর্ণের ছাই, পোড়া কাঠ, ছেঁড়া খোঁড়া কাপড়। পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী, আর তার পাড়ে এটাই হলো এই এলাকার একমাত্র শ্মশান। আর সেই শ্মশানের যেখানে চিতা পুড়ে যাওয়া ছাই পড়ে আছে, সেই ছাইয়ের মধ্যে নিচু হয়ে তার গন্ধ শুঁকে চলেছে রোগা শীর্ণ একটি ব্যক্তি। চুলদাড়ি বেশ বড়, খালি গা, কেবল একটা ছেঁড়া খোড়া ট্রাউজার পরনে। দু হাতে মুঠো করে মরা পোড়া ছাই নিয়ে নাকের কাছে হাত লাগিয়ে আছে। এমন অবস্থায় তাকে দেখে মনে হচ্ছে
যেন কোনো মৃতদেহ চিতার ওপর জীবন্ত হয়ে উঠে উন্মাদে পরিণত হয়েছে। এই ব্যক্তিটিকে এখানের লোক ভালো করেই চেনে। 2 বছর হলো এই শ্মশানেই আছে সে। তার পরিচিত নাম বিশু পাগলা। প্রথম যখন এসেছিল তখন নাকি কি সব কথা বলতো। কেউ কিছু জিজ্ঞেস করলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো। মাঝে মাঝে আপন মনে কি সব বিড়বিড় করতো, আর 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 একটা পাথর বাঁধা লাল দড়ি নিয়ে জট পাকাতো। তখনই বোধহয় কোনো এক ব্যক্তি তাকে তার নাম জিজ্ঞেস করে। সে নাকি বিড়বিড় করতে করতে কয়েকবার আবছাভাবে বিশ্ব বিশ্ব বলে থেমে যায়। তখন থেকেই সে বিশু পাগলা নামে পরিচিত। এখন আর সে কারুর সাথে কোনো কথা বলে না। সারাক্ষণ শুধু শ্মশানে মৃতদেহ দাহ হওয়ার অপেক্ষায় বসে থাকে। নতুন কোনো শব এলেই তার চোখ চকচক করে ওঠে। মৃতদেহের পোড়া গন্ধ তার ভীষণ প্রিয়। সারাক্ষণ চিতার আশেপাশে ঘুরে বেড়ায় সে। আর মাঝে মাঝে রাতের বেলা চিতার ছাইয়ের উপর শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। আর আকাশের চকচকে চাঁদটার দিকে তাকিয়ে থাকতে থাকতে আবছা কোনো একটা কথা যেন মনে পড়তে পড়তেও পড়ে না। তারপর হয়তো নিদ্রায় ডুবে যায়। কখনো কখনো ঘুম ভেঙে দেখে যে ওর পাশে একটা দুটো নেড়ি কুকুরও গুটিসুটি দিয়ে ঘুমিয়ে আছে। এই বিশ্বর একই রূপ। মাত্র 100 টাকার বাজিটা যেন জীবন নিয়ে জুয়া খেলাতে পরিণত হয়েছিল, যে জুয়ায় বিশ্বরূপ খুব বাজেভাবে হেরে গেছে। শুধুমাত্র একটা ভুল পদক্ষেপ, একটা ভুল সিদ্ধান্ত সব বদলে দিল। ঠিক যেমনটা কানা ভৈরবের বেলাতেও হয়েছিল। শুনছিলেন ত্রিনাথ ভৈরবের গল্প যক্ষ যোগিনী। সম্পূর্ণ গল্পটি কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক পেজ গল্পম্যান ফলো করতে ভুলবেন না। শেষ হলো ডি চ্যাক্সের লেখা ত্রিনাথ ভৈরবের গল্প যক্ষ যোগিনী। আজকের মতো চলি তবে। সঙ্গে রাখুন, শুনতে থাকুন গল্পম্যান।